আশা করি সব অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে। আশা করি গল্পটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। গল্প পাঠায় ম্যাচ ইফতেহার, সম্পাদনার দায়িত্বে আছেন শামীম ইকবাল ভাই। চলুন দেরি না করে গল্পে চলে যাওয়া যাক। আরশি আমায় ভালোবেসে বিয়ে করে অন্যর বুকে মাথা রেখে শুয়ে আছে। এই যন্ত্রণা যেন আমি কোনোভাবেই সইতে পারছি না। আমার কাছে একটাই পথ আছে বর্তমানে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার, তা হলো মৃত্যু। কিচেন থেকে ছুরি নিয়ে এসে নিজের বুকে লাগাতার আঘাত করতে লাগলাম, কিন্তু তাতেও শেষ নিঃশ্বাস ত্যাগ হচ্ছে না। তবে মৃত্যুকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি আমি। পেটের ভিতর থেকে ভাড়াল বেরিয়ে এসেছে, কিন্তু আমার কাছে এই কষ্টটাও কম মনে হচ্ছে আরশির দেয়া কষ্ট থেকে। না, আমি যত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হব ততই আমার জন্য ভালো। চিরতরে কষ্ট কমে যাবে আমার জীবন থেকে, আর সেই মানুষটাও অন্যর বুকে ভালো থাকবে। সেভাবে রক্তাক্ত অবস্থায় জানালার পাশে টাঙানো কাপড় খোর শুকানোর দড়িটা খুলে নিয়ে সিলিং ফ্যানের সাথে শক্ত করে বেঁধে নিলাম। তারপর ফাঁস এঁটে সেটাতে ঝুলে পড়লাম। নে, মুক্ত করে দিয়েছি তোদের সবাইকে। আমি নামক মানুষটা দুনিয়ার জন্য একটা জল জ্যান্ত ডাস্টবিন ছিলাম। সবাই আমার মুখে এসে ময়লা ছুঁড়ে ফেলত, কিন্তু এবার আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। এবার দেখি তাদের প্রয়োজন পড়ে কিনা আমার মুখে ময়লা ফেলার জন্য। এবার দেখি তারা দুর্গন্ধময় জিনিসগুলো কোথায় গিয়ে ফেলে। মৃতদেহটা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। দেহটাতে আর কোনো প্রাণ নেই। আমার প্রাণভোমরা সেই দেহটাকে মুক্ত করে দিয়েছে। ভেতর আত্মাটা লাশের সামনে কুড়ে ঘর ঘুরঘুর করে ঘুরছে আর পাগলের মতো ফুপিয়ে কাঁদছে। ঠিক তখনই কেউ এক হাত দিয়ে সেই মৃতদেহটাকে স্পর্শ করে, আর সাথে সাথেই আমার চোখ খুলে যায়। আমার চোখ খুলতে দেখি আরশি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই আকাশ, কি হচ্ছে তোমার? তুমি এভাবে হাত পা ছোটাছুটি করছো কেন ঘুমের মাঝে? আরশির কথা শুনে থতমত খেয়ে গেলাম। তুমি আমার সাথে কথা বলছো কি করে? আমার তো মৃত্যু হয়েছে। কি করে সম্ভব এটা? কেউ লাশের আত্মার সাথে কি করে কথা বলতে পারে? এ আকাশ, এসবের মানে কি? তুমি কি পাগল হয়ে গিয়েছো? আর তুমি কোন লাশের কথা বলছো? আমি তো দেখছি তুমি আর জলজ্যান্ত আমার সামনে বসে আছো। আর সে কথায় আমার হুঁশ ফিরে আসে। নিজেকে জীবিত দেখে আমার বুঝতে বাকি নেই যে এত সময় আমি স্বপ্ন দেখছিলাম। নিজেকে জীবিত দেখে হতাশার মাত্রাটা আরও বেড়ে গেল। যেখানে সেই ভয়ঙ্কর মৃত্যু থেকে বেঁচে যাওয়ায় আমার খুশি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমার ভেতরে হতাশা কাজ করছে, কারণ আর সে সত্যি অন্য পুরুষের বুকে মাথা রেখেছে আমার অগোচরে। খুব কঠিন রকমের আফসোস হচ্ছে নিজেকে নিয়ে। ইস, যদি স্বপ্নের মতো করে সত্যি নিজেকে শেষ করে দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তবে আরশি সেটা জানে না যে আমি তার ক্রিয়াধারা জেনে গিয়েছি। সে ভেবেছে আমি হয়তো তার সেই বিষয়ে অবগত নই। কি হলো আকাশ, কথা বলছো না যে? এভাবে হঠাৎ চমকে উঠলে কেন বলো আমায়? না, কিছু না। তাহলে শুয়ে পড়ো, আর হ্যাঁ, আমার ঘুমের একটু খেয়াল রেখো, যাতে করে তোমার বেহুদা কাজে আমার ঘুমের ব্যাঘাত না ঘটে। এবার আর চুপ করে থাকতে পারলাম না। আর সে আমার এসব তোমার বেহুদা মনে হয়? হ্যাঁ, অবশ্যই বেহুদা মনে হয়, কারণ যেখানে তুমি তোমার সমস্যার কথা নিজের স্ত্রীকে খুলে বলতে পারছো না, তাহলে সেসব কিছু বেহুদা নয় তো কি? স্ত্রী? তুমি কি এখন আমার স্ত্রী আছো? আকাশের কথা শুনে আর সে ঘাবড়ে যায়। এই, মানে কি 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 বলতে চাইছো? না, কিছু না। ঘুমিয়ে পড়ো তুমি, আমি তোমার ঘুমের দিকে খেয়াল রাখবো। আর সে ঘুমিয়ে পড়ল, আর আমি অপর পাশ ফিরে বালিশে মুখ গুজে কান্নায় ভেঙে পড়লাম। কারণ যে আরশিকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, আর সে আজ আমার অগোচরে অন্যর বুকে মাথা রাখে। যে আরশি দিনরাত আমার কেয়ার করত, যে আরশি আমার কাছে আমার সমস্ত কিছুর গুরুত্ব ছিল, সে আরশি আজ বলছে আমার ফিলিং আর ভেতরে চাপা কষ্ট তার কাছে বেহুদা মনে হয়। এভাবে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আরশি আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল আঁচড়াচ্ছে। নিজের অজান্তেই বিছানা ছেড়ে উঠে আরশির কাছে চলে গেলাম। তারপর নিজের দুহাত গোলাকার করে আরশিকে জড়িয়ে ধরেছি। কি হলো আকাশ, আজ সকাল সকালে তা আহ্লাদ কেন? কি হলো, নিজের শরীরের প্রয়োজন তোমার? এতদিনের জমানো অধিকার ফলাতে এসছো আমার উপরে। আর সে কথা তুমি আমায় বলতে পারলে? হ্যাঁ, পারলাম, কারণ তোমার আচরণের স্পর্শ এখন অনেক ভয়ানক লাগে আমার কাছে। তোমার স্পর্শে এখন অন্য কিছু অনুভব করি আমি। কি বলতে চাইছো তুমি? কিছুই বলতে চাইছি না, তবে আমি চাই না তুমি আমায় স্পর্শ করো আর, কারণ তোমার স্পর্শ এখন অনেক জঘন্য লাগে আমার কাছে। আর সে তোমার পরিবর্তনটা একটু বেশি হয়ে গিয়েছে মনে হচ্ছে না?
আমি পরিবর্তন হয়ে গিয়েছি, কারণ আপনার মতো মানুষের জীবনে থাকতে আমার আর একদম ইচ্ছে করে না। আর সে কি কারণে তোমার এত পরিবর্তন সে তো বলতে পারবো না, তবে এতটুকু বলবো যে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে আমি। আর আপনার অস্তিত্ব দিন দিন আমার ভেতর থেকে মুছে যাচ্ছে। সো আমায় ছেড়ে দূরে গিয়ে দাঁড়ান, কখনো আবার আমার সাথে উল্টাপাল্টা করে বসবেন কে জানে। বা আরশিবা, তুমি থেকে সম্মান দিয়ে আপনিতে চলে গেছো, আবার মানুষ থেকে কাপুরুষের খাতায় তো নাম লিখিয়ে দিচ্ছ আমার। আরশি, তোমার কাছে এতটা জঘন্য কি করে হলাম আমি? আজ বিয়ে হয়েছে 1 বছর, আমি তো আমাদের ওয়াদা ঠিক মতনই পালন করেছি। বিয়ের আগে তোমার সাথে মিলে প্ল্যান করেছিলাম যে আমরা বিয়ের 3 থেকে 4 বছর পর বাচ্চা নিব। এর আগে আমরা দুজন দুজনের মতো করে ভালোভাবে সময় কাটাবো। কই, এতদিনে তো একবারও সেই দৃষ্টিতে স্পর্শ করেছি তোমায়? না, তা করেননি, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না। আর আসল কথা বললামই তো যে আপনার স্পর্শ আমার কাছে এখন সহ্য হয় না। ঠিক আছে, তোমার স্পর্শ করব না। খুশি হলাম শুনে। এবার গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। সোজা চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নাস্তার টেবিলে বসতে দেখি প্রতিদিনের ন্যায় সেই জেলি আর পাউরুটি। আর সেসব কি? এসব কি মানে সকালে নাস্তা? আমি কি রোজ রোজ এসব খেয়ে অফিস যাবো নাকি? হাতের নাস্তা কোথায় তোমার? জি, এসব খেয়ে অফিস যাবেন আর হাতের নাস্তার দিন ভুলে যান, সেসব আর আমি বানাতে পারবো না। কিন্তু কেন? কারণ আপনার জন্য নাস্তা বানাতে আর ইচ্ছা করে না আমার। কত করবো আর আপনার জন্য? কি দিয়েছেন আপনি আমায় সেসবের বিনিময়ে? আর সে স্বামীকে নাস্তা বানিয়ে খাবে, তার জন্য কি লাগবে বিনিময় তোমার? হ্যাঁ, অবশ্যই লাগবে, কারণ আপনি আমায় বিয়ে করেছেন ঠিক, কিন্তু মনে রাখবেন আমি আপনার কেনা গোলাম না। সকালবেলায় লাট সাহেবের মতো ঘুমাবেন আর আমি উঠে নাস্তা বানাবো, সেসব আর হবে না। সো জেলি আর পাউরুটি গিলে খেয়েই অফিস করতে যান। আর সে ব্যবহার শুনে পুরোপুরি পাগল হয়ে গেলাম। কি বলবো, বলার ভাষা নেই। কি করে সম্ভব তার এতটা পরিবর্তন? না, আর ভাবতে পারছি না। কোনো মতে পাউরুটি আর জেলি গিলে অফিসের দেওয়া ভাঙচুরা গাড়িটা নিয়ে রওনা হয়ে গেলাম। চলে যেতে যেতে পরিচয়টা দিয়ে দিই, আমি আকাশ মাহমুদ। আর সে আমার বিয়ে করা বউ। সম্পর্ক করে বিয়ে করেছি আমরা। আর সে পরিবারের সকলে আছেন, কিন্তু আমার খালি বৃদ্ধ মা আর একটা ছোট বোন আছেন। আমরা চাকরির সুবাদে শহরে বাসা নিয়ে থাকি। আমরা বলতে আমি আর আরশি। বাকি মা আর ছোট বোন গ্রামে থাকেন। আমি শহরে একটা অফিসে ম্যানেজারের চাকরি করি। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। বেশ অবাক হচ্ছি আরশির ইত্যাদিনের আচরণে। কি কারণে তার তো পরিবর্তন? এসব নিয়ে ভাবতে ভাবতে অফিসে চলে গেলাম। নিজে টেবিলে বসে বসে কাজ করছি, তখনই অফিসের দায়িত্বরত অফিসার এসে বললেন, আকাশ সাহেব, আমি বাইরে যাচ্ছি, আপনি অফিস সামলান। স্যার, একটু পর তো একটা জরুরি মিটিং আছে। এমডি স্যার মেল করে বলেছে মিটিংয়ে থাকতে আপনাকে। তিনি যদি শোনে যে আপনি মিটিংয়ে ছিলেন না, তখন তিনি রেগে যাবেন। হুট করে লোকটা আকাশের ওপর গরম হয়ে যায়। এই বেটা, তুই আমার মুখের ওপর কথা বলিস কি করে? এই অফিসের এমডি বর্তমানে আমি। আমার উপর কেউ নেই এখন অফিসে, আর আসল এমডি দেশের বাইরে। সো কেউ আমায় কিছু বলার মতো সাহস রাখে না এই অফিসে। সো অফিস যাক জাহান্নামে। আমি গাড়ি নিয়ে বের হলাম, আর তুই এদিকটা সামলা। তারপর লোকটা অফিস থেকে বেরিয়ে গেল। লোকটার আচরণ আমার কাছে জঘন্য লাগে একদম। আসলে এমডি দেশের বাইরে থাকে বলে নিজেকে এই প্রতিষ্ঠানের মালিক দাবি করে সে। যার সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে। এত অহংকার থাকবে না বেটা, বুঝলে? এইসব নিয়ে ভাবছিলাম, তখনই বাসায় দারোয়ান আমায় ফোন দিয়ে বলে, স্যার, ম্যাম বেরিয়েছে ঘর থেকে রেডি হয়ে। দারোয়ানের কথা শুনে সোজা বেরিয়ে গেলাম। বাসার দারোয়ানকে আরশির পিছু নিতে বলেছি। আমি তাড়াতাড়ি গাড়ি টেনে দারোয়ানের কাছে চলে গেলাম। স্যার, ম্যাম আর একটা লোক এই বাড়িতে প্রবেশ করেছে, আর লোকটাই গাড়ি করে এসেছে। দারোয়ানের কথা মতন গাড়ির দিকে নজর পড়তেই মাথা ঘুরতে লাগলো, কারণ এটা তো আমার অফিসের গাড়ি, যে গাড়িতে কিনা অফিসের দায়িত্বরত অফিসারটা চলাফেরা করে। মাথায় পুরোপুরি আগুন ধরে যাচ্ছে আমার। তার মানে কি আরশি আর আমার অফিসের সেই লোক? না, আর ভাবতে পারছি না আমি। তাকে ভাবতাম অন্য কেউ, কিন্তু এই লোক, এই যে আমার আরশির সাথে। দারোয়ান চাচা, আপনি চলে যান। ঠিক আছে। দারোয়ান চলে গেল, আর এদিকে আমার পা গিরগির করে কাঁপছে। তা গুটি গুটি পায়ে বাড়ির সামনে দিয়ে এগিয়ে গেলাম। বাড়ির দরজার সামনে যেতেই দেখি হাসাহাসির আওয়াজ আসছে। হঠাৎ এই চোখ গেল দরজার দিকে, যে তারা দরজা আটকায়নি। আমি কোনো কথা না বলেই দরজা খুলে সোজা ঘরে ঢুকে গেলাম। তখন নজর গেল ঘরের ভেতরে থাকা বিছানার দিকে, যার উপরে দুজন মানুষ পুরোপুরি বস্ত্র খুলে মিলন করছে। আমি সাথে সাথে চোখে হাত দিয়ে নজর ঘুরিয়ে ফেললাম। আমার ভিতরে যেন তুফান বইছে সেই দুটো মানুষকে দেখে। ইচ্ছে করছে কুপিয়ে মেরে ফেলি।
সে দুটো মানুষকে যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মনের ইচ্ছাটাকে জেদে পরিণত করে ফেললাম। হ্যাঁ, আজ দুটোকে একদম চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেব। কিন্তু তৎক্ষণাৎ আমার বুক কাঁপতে শুরু করলো, কারণ জেদ তুটেছে কিন্তু তাদেরকে মেরে ফেলে স্টেপ নিতে বুক কাঁপছে আমার। দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কি করব আমি? নিজের দ্বিধাদ্বন্দ্ব আর জেদের মাঝখানে ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটে গেল। জেদ দুটোকে থেকে কাছে কাকে বেছে নেব সেই ডিসিশন নিতে না পেরে আমার সামনে বরাবর একটা কাচের টি টেবিল রাখা ছিল, সেটার মধ্যে সজোরে হাত দিয়ে পাঞ্চ করে বসলাম। সাথে সাথে টি টেবিলটার কাজ ভেঙে আমার হাতে ঢুকে গেল, আর সেই দুটো হাত মানুষের উপস্থিতি টের পেয়ে বিছানা ছেড়ে উঠে গিয়ে নিজেদের বস্ত্রহীন শরীরটাকে কাপড় দিয়ে ঢাকতে ব্যস্ত হয়ে পড়ল। আর শরীর ঢাকতে ঢাকতে বলতে লাগলো, এই যে আকাশ সাহেব, আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি মানে? আপনি আমার স্ত্রীর সাথে অবৈধ মেলামেশা করছেন আর আমাকেই বলছেন আমি এখানে কি করছি? আকাশ সাহেব, মাথা গরম করবেন না, বলে দিলাম। আপনার বউয়ের সাথে অবৈধ মেলামেশা করছে মানে কি? কোন দিক থেকে আপনার বউ হয় সে? আর সে আমার বিয়ে করা বউ। আকাশের মুখে আরশির কথা শুনে লোকটা গলার সাউন্ড কমিয়ে ফেলে আর নরম সুরে বলতে থাকে, আকাশ সাহেব, আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন এটা আপনার আরশি কিনা। আর আমি আপনার বউয়ের সাথে অবৈধ মেলামেশা কেন করতে যাব খামাকা নিজের বউ রেখে? আর এই মেয়ে কোন দিক থেকে আপনার বউ? সে তো আমার বিবাহিত স্ত্রী মিলি। এই মিলি, তুমি একটু আকাশ সাহেবকে নিজের চেহারাটা ভালো করে দেখাও তো। লোকটার কথা মতন সেই মেয়েটা নিজের শরীর ঢেকে নিয়ে আকাশকে ভালো করে নিজের চেহারা দেখায়। মেয়েটার চেহারা দেখে আকাশ থতমত খেয়ে যায়। কি করে সম্ভব এটা? এই মেয়ে তো সত্যি আমার বউ নয়, এই মেয়ে তো অন্য কেউ। আর সেই লোকটা তো দাবি করছে এই মেয়েটা তার বিবাহিত স্ত্রী। তার মানে কি ওনার কথাগুলি সত্যি? তাহলে দারুণ আমায় ভুল তথ্য কেন দিল? স্যার, দুঃখিত আমার আচরণের জন্য। নিজের কাজে লজ্জা লাগছে, কারণ কারোর বা সেভাবে অনুমতি না নিয়ে হুটহাট ঢুকে পড়লাম, তারপর আবার যেমন তেমন অবস্থায় পড়ে গেলাম। আকাশ সাহেব, আপনি আমার ঘর থেকে বের হন। আপনার সাথে আমার বোঝাপড়া আছে। আপনার কত বড় সাহস যে আপনি আমার পিছু করতে করতে আমার বাসা অবধি চলে আসেন, আবার অনুমতি না নিয়েই বাসায় প্রবেশ করেন। বসেন, আপনার চাকরি তো আমি পুরোপুরি খেয়ে দেব। আপনার এই বেয়াদবিমূলক আচরণের চরম শাস্তি আপনি পাবেন। স্যার, আমার আচরণের জন্য আমি সরি। আমি আপনার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই, তাই মন থেকে ক্ষমা চাচ্ছি। এবার আপনি ক্ষমা করবেন কি না করবেন সেটা আপনি জানেন। আর আপনার যদি ইচ্ছে হয় আমার চাকরি খেয়ে দেবেন তাহলে সমস্যা নেই, কারণ দোষ যেহেতু করেছি তাহলে সাজা তো পেতেই হবে। চললাম স্যার। তারপর মানুষটার বাসা থেকে বের হয়ে আসলাম, কিন্তু আমার মাথায় খেলছে না যে দারোয়ান আমায় মিথ্যা কেন বলল। পকেট থেকে ফোনটা বের করে সাথে সাথে দারোয়ানকে ফোন দিলাম। চাচা, আপনি আমায় ভুল তথ্য কেন দিলেন? আমি কেন মিথ্যা তথ্য দিতে যাবো বাজান আপনাকে? তাহলে এই বাসায় এসে তো আমি আমার বউকে খুঁজে পাইনি। বাজান, বিশ্বাস করেন আপনার বউ সেই বাসায় ঢুকেছে। আমি নিজের চোখে দেখেছি ম্যামকে সেই বাসার ভেতরে প্রবেশ করতে লোকটার সাথে। তাহলে আমি সেখানে গিয়ে আরশিকে পেলাম না কেন? বাজান, সেটা তো আমি জানি না। আমি যা দেখেছি সেটা আপনাকে যেমনটা আদেশ দিয়েছেন আপনি, আমি সে অনুযায়ী করেছি। এর মাঝে কোনো মিথ্যা নেই। ম্যাম সেই বাসাতেই প্রবেশ করেছে। দারুণ চাচার কথা শুনে সমস্ত কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। আরশি যদি এই বাড়িতেই ঢুকে থাকে তাহলে সে গেল কই? মাথায় তো কিছু কাজ করছে না। আচ্ছা, সেসব আমি দেখছি। আপনি খালি আমায় এটা বলেন যে আপনি এখন কোথায়? পাশের দোকানে একটু চা খাইতে আসছিলাম বাজান। আচ্ছা, চা খেয়ে একটু খেয়াল রাখবেন গেটে যে সে প্রবেশ করে কিনা। ঠিক আছে। চাচার সাথে কথা বলেই ফোন রেখে দিলাম। ফোন রাখতেই নজর গেল এই এলাকার মোড়ে একটা সিসিটিভি ক্যামেরা আছে। সাথে সাথেই সেটার মেইন রুমে চলে গিয়ে সেখানকার থাকা কর্মচারীকে বলে সিসিটিভির ফুটেজ চেক করতে লাগলাম। ফুটেজ চেক করতে করতে একসময় দেখলাম আর সে হেঁটে হেঁটে এই এলাকার ভেতরে প্রবেশ করেছে। সিসিটিভিতে স্পষ্ট তাকে দেখা যাচ্ছে, কিন্তু তার সাথে কোনো পুরুষ মানুষ নেই। সে একাই এসছে এই এলাকায়। কিন্তু দারুণ চাচা যে বলল তার সাথে কেউ একজন ছিল। কি হচ্ছে এটা কি আমার সাথে? কোনো কিছুই তো মিল খুঁজে পাচ্ছি না। আবার দারুণ চাচাকে ফোন দিলাম। হ্যাঁ সাহেব। চাচা, আপনি তাড়াতাড়ি গেটে এসে বসেন, আমি বাসায় আসছি। এর মাঝে যদি সে আসে তাহলে আমায় ফোন করে বলবেন। ঠিক আছে সাহেব। অফিসের গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মাথা পুরো গোলক ধাঁধার মতন ঘুরপাক খাচ্ছে, কারণ দারুণ চাচার কথার কিছুটা মিল পাচ্ছে আবার কিছুটা পাচ্ছি না। কিন্তু তিনি তো আমায় মিথ্যা বা দুই লাইন বানিয়ে বলবে না, কারণ তিনি আমাকে বহু আগে থেকে চেনে আর খুব মিশুক একটা মানুষ। আমার সাথে ভালো সম্পর্ক রয়েছে তিনার, কিন্তু ওনার সাথে সমস্ত কথার মিল কেন পাচ্ছি না আমি? আর সবচেয়ে বড় কথা, আরশি এই এলাকায় কেন এসেছে? গাড়ি নিয়ে বাসে পৌঁছে গেলাম। চাচা কি এসেছে? সে এসছে না সাহেব,
আমি তাড়াতাড়ি ঘরে গেলাম। ঘরে এসে দেখি দরজার ভেতর থেকে লক করা। তার মানে ভেতরে কেউ না কেউ আছে। পকেটে থাকা দ্বিতীয় চাবিটা দিয়ে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তবে যখনই রান্নাঘরের সামনে গেলাম তখনই কারোর গুনগুন করার শব্দ কানে ভেসে আসলো। গুটি গুটি পায়ে হেঁটে রান্নাঘরে প্রবেশ করলাম। তখনই দেখে আরশি কানে হেডফোন গুঁজে দিয়ে গান শুনছে, আর গানের তালে তালে গুনগুন করে করে রান্না করছে। এক টান দিয়ে সোজা হেডফোনটা খুলে নিলাম আরশির কান থেকে। তখনই সে পেছনে ঘুরে আমার গালের মধ্যে ঠাটে একটা থাপ্পড় বসিয়ে দিল। আরশির আচরণে পুরোপুরি রোবট হয়ে গেলাম। সরি সরি সরি, আমি তোমায় দেখতে পাইনি, আর তুমি হুট করে এই সময় অসময়ে বাড়ি আসবে কখনো কল্পনা করিনি। আমি ভেবেছি কে না খেতে অমন আচরণ করে ফেলেছি। সরি, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু তুমি আমায় আপনি ডাকবে না, তুমি ডাকবে, সেটা আগে ডিসাইড করো। সেটা সময়ের উপর নির্ভর। পরিস্থিতি আর সময় অনুযায়ী সেই আপনি আর তুমির পার্থক্য বা ব্যবহার হবে। যখন যেটা খাপ খাবে আমি সেটা বলেই সম্বোধন করব। সময় আপনি, সময় তুমি, ঠিক আছে, সেটা নিয়েও কিছু বললাম না। তোমায় যা ভালো লাগে তাই ডেকো, কিন্তু এখন এটা বলো যে তুমি কোথায় গিয়েছিলে। সেটা তো বলা যাবে না কোথায় গিয়েছিলাম। আর সে আমি কিছু জিজ্ঞাসা করেছি, কিন্তু সবসময় কিন্তু কম্প্রোমাইজ করা আমার পক্ষে সম্ভব হবে না। সো কোথায় গিয়েছিলে তাড়াতাড়ি বলো। বললাম তো সেটা আমি বলতে পারবো না। এবার তো আর নিজেকে দমিয়ে রাখা সম্ভব না। এই পরিস্থিতিতেও নিজেকে দমিয়ে রাখা মানে কাপুরুষের খাতায় নাম লেখা। খপ করে আরশির গলা চেপে ধরে তাকে দেয়ালের সাথে লাগিয়ে ফেললাম। জানোয়ার, আমায় বলবি কেন? আমায় তো বলার মতো কোনো সাহস নেই তোর। অন্য পুরুষ নিয়ে রং তামাশা করতে গিয়েছিলি, সেসব কি আমায় বলতে পারবি নাকি তুই? সে সৎসাহস কি তোর মাঝে আছে নাকি? আরশি কোনো কথা বলে না। সে আকাশের আচরণে কান্না করে দেয়। এই চরিত্রহীনা, এখনও ন্যাকামো করছিস না? তোর সমস্ত কিছু আমি জেনে গিয়েছি। তোর মাঝে যে এতটা নোংরামি বসবাস করছে তা আগে জানতাম না। কিসের কমতি রেখেছি তোর? তারপরেও কেন এসব করছিস তুই? আমার মাঝে যদি কোনো ধরনের কমতি থাকে তাহলে তুই খুলে বল আমায়, কিন্তু তুই সেটা না করে পরপুরুষের সাথে গোপনে কি করিস? উত্তর দে কথার। আরশি চুপ করে আছে। কিরে, তুই তো বলছি না তোকে? তাও আরশি চুপ করে আছে আর কান্না করছে চোখের পানি ছেড়ে। রাগ উঠে যাচ্ছে মেয়েটার আচরণে। কথার উত্তর না পেয়ে ঠাস ঠাস করে অনেক কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম আরশির গালে। থাপ্পড়গুলো এত জোরে মেরেছে যে তার ঠোঁটের অনেকটা অংশ কেটে গিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। এত কিছুর পরেও সে চুপ করে আছে। কি পরিমাণ রাগ যে উঠছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। তখনই ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে রিসিভ করলাম। মিস্টার আকাশ, আপনি অফিসে আসেন তাড়াতাড়ি। বলেছিলাম না আপনার সাথে আমার হিসাব নিকাশ আছে, একদম পাক্কা হিসাব নিকাশ করবো আজকে। জি, আমি আসছি। তারপর ফোন রেখে দিয়ে আরশিকে ছেড়ে দিলাম। তাকে ছেড়ে দিতেই সে রান্নাঘর থেকে বেরিয়ে চলে গেল। আমি তেরে ফুরে অফিস চলে গেলাম। অফিসে পৌঁছাতে সে অফিসার আমাকে ডেকে একটা কাগজ হাতে ধরিয়ে দিল। স্যার, এটা কি? রিজাইন লেটার। কিন্তু এটাতে আমার কাজ কি? আপনার কাজ, আপনি অফিস থেকে রিজাইন করে চলে যান। আপনার মতন বেয়াদব লোক এই অফিসে দরকার নাই। আমি এমডি স্যারের সাথে আপনার বিষয়ে কথা বলে নিব। স্যার, মুখের ভাষা ঠিক রেখে কথা বলেন, না হয় তুফান কোন দিক দিয়ে উঠবে নিজেও টের পাবেন না। আর হ্যাঁ, রিজাইন লেটার কেন? আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি আমায় বের করে দেখান অফিস থেকে। কাপুরুষের মতো রিজাইন লেটারে সই করিয়ে বের কেন হতে বলেছেন? এই বেটা অনেক জবান এসে গেছে দেখি তোর। সিনিয়র জুনিয়র চোখে লাগে না মনে হয়? স্যার, অতিরিক্ত পাকনামি করিয়েন না। সিনিয়রগিরি একদম বের করে দেব। এমডি স্যারের কাছে সোজা মেল করে বলবো যে আপনি অফিস টাইমে অফিস না করে বাসায় গিয়ে বউর সাথে মিলন করায় ব্যস্ত। তখন উল্টো আপনার চাকরির 12টা বাজবে। কি? তুমি হুমকি দিচ্ছিস? হুমকি তো এখনো দেইনি, আর আমার হুমকির প্রয়োজন পড়বে না। তোর মতো লেজ ছাড়া গরুকে পিটিয়ে মানুষ বানাতে আমার বেশি একটা সময় লাগবে না। সো পাকনামি আর দাপট অন্য কোথাও গিয়ে দেখা, না হয় নিজের গদিটাই থাকবে না। পরে পথে পথে গিয়ে ভিক্ষা করবি। আকাশ, তোর এই বেয়াদবির শাস্তি তুই পাবি। যা, দেখা যাবে, যা পারিস করিস। এখন চোখের সামনে থেকে দূর হ আমার। লোকটা আমার সামনে থেকে চলে গেল। তারপর আমি আমার কেবিনে চলে গেলাম। কিছু কাজকর্ম ছিল, সেসব সেরে বাসায় চলে এসেছি। বাসায় এসে দেখি আরশি নিজের শরীরের অনেকটা অংশ খুলে রেখে শুয়ে আছে। তার ঠোঁট বেয়ে বেয়ে এখনো রক্ত পড়ছে, আর সারা বাড়িতে পুরো স্মেল ঘুরে বেড়াচ্ছে। আমি তার পাশে বসে তাকে বললাম, আরশি, কিসের পুরো গন্ধ আসছে, আর তোমার শরীরের এই অবস্থা কেন? তখন সে আমায় টান দিয়ে তার কাছে নিয়ে গিয়ে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, খাবার পুরা গন্ধ সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তবে তুমি টেনশন করো না, আমি চুলো অফ করে দিয়ে এসেছি, আর শরীর থেকে কাপড় সরিয়ে রেখেছি তোমার জন্য। মানে কি আরশি? মানে হলো অন্য কিছু।
আরশি হুট করে আকাশের শরীরে চুমু খেতে শুরু করে। আকাশ যেন কিছুই বুঝে উঠতে পারছে না। সে কিছু বুঝে ওঠার আগেই আরশি তাকে বশ করে ফেলে। সে আরশির শরীরে মোহে আটকে গেছে। সে পাগল হয়ে যায় আরশির স্পর্শে। সে তার শরীরটাকে আরশির শরীরের সঙ্গে একদম মিশিয়ে দেয়। মোট কথা বলতে গেলে স্বামী স্ত্রীর মিলন ঘটেছে আজ। বেশ অনেকটা সময় এভাবে কাটে। তারপর আকাশ আরশিকে ছেড়ে দিয়ে গিয়ে ফ্রেশ হতে চলে যায়। কিন্তু আরশি একদম চুপ হয়ে যায়। পুরোটা রাত কাটে নিস্তব্ধতায়। আরশি একটা ওয়ার্ড ও কথা বলে না আকাশের সাথে। রাতের বেলায় দুজনেই শুয়ে পড়েছে। আকাশের মনটা আজ কেন জানি অনেক ফুরফারা। খুশির জোয়ার বইছে তার ভেতরে। হয়তো সে আরশিকে এতটা কাছে পেয়েছে, তাই তার ভেতরে খুশির জোয়ার বইছে। তাছাড়া সে আরশির কুমারিত্বের মাঝে কোনো দাগ বা কলঙ্ক পায়নি, তাই সে আজ ভীষণ খুশি। কিন্তু সে নিজেও জানে না, বা তার কল্পনা তো নেই যে তার সাথে আজ রাতে কী ঘটতে চলেছে। রাতের বাজে 3টা। এত পরিমাণ খুশির জোর বইছিল ভেতরে যে সেসব নিয়ে কল্পনা জল্পনা করতে করতে গভীর নিদ্রায় চলে গিয়েছি। কিন্তু হঠাৎ এই ঘুমের মাঝে কিছু উপলব্ধি করতে পারলাম যে কে আমার পা ধরে কিছু একটা করছে। হয়তো বা দড়ি জাতীয় কিছু একটা দিয়ে আমার পা বাঁধছে কেউ একজন। কিন্তু আমি শিওর নই যে কি ঘটছে আমার সাথে, কারণ আমার চোখে এখনও ঘুমের রেশ। মানুষ আধো ঘুমের স্বপ্ন দেখে, আর আধো ঘুমে মানুষ তার সাথে ঘটে যাওয়া কিছুটা বাস্তব উপলব্ধি করতে পারে। তাই আমি ঘুমের মাঝে দুটানাই ভুগছি যে এটা কি স্বপ্ন না বাস্তব। চোখ খোলার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমার চোখ জোড়া খুলছে না। এভাবে অস্বস্তি নিয়েই কিছুটা সময় ঘুমের মাঝে কাটালাম। কিন্তু কিছুক্ষণ পর আমার দোটানা দূর হয়ে গেল, কারণ আমার পায়ের উপরে কেউ যেন পানির কল চালু করে দিয়েছে। ধরফর করে ঘুম থেকে উঠে গেলাম। তখনই দেখি আরশি আমার 2 পা জড়িয়ে ধরে তার সাথে মাথা ঠেকিয়ে কান্না করছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি যে ঘুম থেকে উঠে গিয়েছি সেই দিকে আরশির কোনো খেয়াল নেই, কারণ সে মাথা নুয়ে রেখেছে। এই আরশি, কি হয়েছে তোমার? আকাশের ডাক শুনে আরশি থতমত খেয়ে যায়। সে চমকিত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, আর তার চোখ বেয়ে টুপটুপ করে পানি ঝরছে। আরশির এরূপ আচরণ যেন আকাশে জীবনের প্রথম দেখল। আরশির এমন আচরণে সে অভ্যস্ত নয়। কেমন যেন একটা খটকানি হচ্ছে তার মনের ভেতরে। কলিজায় এক ধরনের একটা পিন পিন করে ব্যথা করছে। সে আবার আরশিকে জিজ্ঞাসা করে, কি হলো আরশি, কি হয়েছে তোমার? এবার কোনো উত্তর দেয়নি আরশি। আরশি, কি হলো বলবে তো নাকি? তোমার এই অদ্ভুত আচরণের পেছনে রহস্যটা কি? কি কারণে তোমার এই অদ্ভুত বনিতা? জানি না। আমি পাগল ভেবেছে আরশি তুমি আমায়? মানুষ অদ্ভুত আচরণ করবে অথচ তার পেছনে কোনো রহস্য থাকবে না, সেটা কি করে হয়? আকাশ, তুমি পাগল নাও, আর না তোমাকে আমি পাগল বানাচ্ছি। সত্যি এসবের কোনো উত্তর নেই আমার কাছে। তবে হ্যাঁ, আমার ইচ্ছে করছে তোমার বুকে যেতে। আমার ইচ্ছে করছে তোমার সাথে খুব করে ঘনিষ্ঠতা করতে। আমার ইচ্ছে করছে তোমার সেই হৃদয় কাঁপানি স্পর্শ পেতে। বুকে টেনে নাও আমায় আকাশ, আজ তোমার জন্য সব উন্মুক্ত। যা খুশি করো তুমি আমার সাথে। আজ তোমায় কোনো ধরনের বাধা দিব না আমি। আরশি, তুমি কি পাগল হয়ে গেছো? না, পাগল হয়নি, কিন্তু ইচ্ছে করছে তোমার ছোঁয়ায় পাগল হয়ে যেতে। আরশি, তোমার এমন অদ্ভুত আচরণের আগামাথা আমি খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, কিছুটা আন্দাজ করতে পারছি আমি যে তুমি আমার সাথে সবার মিলন করতে চাও। হ্যাঁ, ঠিকই ধরেছ। প্লিজ আমার বুকে টেনে নিয়ে পাগল করে দাও। মেয়েটার কথা শুনে কেমন যেন লাগছে। আরশি, কি হচ্ছে তোমার? এমন আচরণ তো এর আগে কখনো তুমি করনি। আর তাছাড়া রাতে শোয়ার সময়ই তো মিলন করেছে তোমার সাথে, তাহলে এখন আবার কেন এগুলো করতে চাইছো তুমি? তুমি কি সেক্স অ্যাডিক্টেড হয়ে গিয়েছো, নাকি তোমার পেশা হয়ে গিয়েছে এটা, কোনটা? আকাশের কথা শুনে আরশি চোখ বড় করে তাকিয়ে আছে আকাশের দিকে। সে যেন এই আকাশকে আগে কখনো দেখেনি। এমন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে সে। কি হলো, ভূত দেখে ফেলেছে মনে হয়? আকাশ, তুমি এত বড় কথা বলতে পারলে আমায়? তুমি আমায় কোনো না কোনোভাবে ইঙ্গিত করলে যে আমি পুরুষের শারীরিকতায় বা পুরুষের স্পর্শাসক্ত। আরশি, সেটা বলিনি আমি তোমায়। তাহলে এত বড় কথা বলতে একবারও তোমার দ্বিধাবোধ করলে না তুমি? আমায় কি তোমার নষ্টামি মনে হয়? শোয়ার সময় তো আমার সাথে মিলন করলে তুমি পেয়েছো কি কোনো পুরুষের ছাপ আমার শরীরে? পেয়েছো কি আমার কোনো সতীত্বের কোনো কলঙ্ক? তোমার ভেতরে কোনো কমতি বা দোষ আমি খুঁজে পাইনি, কিন্তু হ্যাঁ, তুমি শরীরের ভাগ অন্য কাউকে দিয়ে নিজের শরীরে নষ্টার সিলমোহর লাগাওনি, সেটা আমি বড় গলায় বলতে পারবো না। আকাশ, আজ এত শক্ত শক্ত কথা বলছো তুমি আমায়, একটা বারো কি তোমার মুখে আটকাচ্ছে না? ভাবে পারছো এমন অদ্ভুত আচরণ করতে? আর সে হ্যাঁ, অদ্ভুত আচরণ করছি আমি, কিন্তু তুমিও তার বিপরীত নও। তোমার আচরণেও আজ ভিন্ন কিছু লক্ষ্য করেছি আমি। আর হ্যাঁ, মুখে আটকালেও আজ বলতে ইচ্ছে হচ্ছে কিছু কথা, কারণ কিছু জিনিস চোখে পড়েছে আমার, তাই না বলে আর থাকতে পারছি না। আর শোনো,
কিছু মানুষের কুমারিত্ব একেবারে নষ্ট হয় না, কিছু মানুষের কুমারিত্ব অধিক কয়েকবার মিলন করলেও গিয়েও তারপরেও নষ্ট হয়। তাহলে তুমি বলো যে তোমার সেসব আচরণ আমার চোখে পড়ার পরেও আমি কিভাবে তোমার বিশ্বাস করব? সেসব তো আমি নিজের চোখে দেখেছি। আকাশ, প্লিজ স্টপ। আর বলিও না ওসব কথা, আমার কানের পর্দা ফেটে যাচ্ছে তোমার এসব কথা শুনে। তবে শেষ কথা, একটা কথা মাথায় রেখো, আজ তোমার সাথে ঘনিষ্ঠতা করতে চেয়েছি অন্য একটা কারণে। আর মানুষের চোখে দেখাতেও কিছু ভুল হয়, তোমার হয়তো তাই হয়েছে। হ্যাঁ, হতে পারে, কিন্তু একাধিকবার মানুষ চোখে ভুল দেখে না, তাই তোমার ভুল দেখার বিষয়টা বিশ্বাস করতে পারছি না। আকাশ, সময় যেন অনুশোচনা না হয় সেই দিকে কিন্তু ভালোভাবে খেয়াল রেখো। তোমার কথার কোনো উত্তর এই আজ আমার কাছে নেই, না আছে নিজেকে নির্দোষ দাবি করার কোনো প্রমাণ, কিন্তু একটা সময় তুমি সবটাই বুঝে যাবে। সময় দেখা যাবে। এবার ঘুমিয়ে পড়ো তুমি, আমায় কাছে টানবে না, এটাই ফাইনাল। ভেবেচিন্তে বলবে কিন্তু, কারণ হয়তো এরপর আর সুযোগটা তুমি পাবে না। না, তুমি আজ আর কাছে টানবো না, এটাই ফাইনাল। কারণ আমার মতে একটা মানুষ একদিন একাধিকবার ওটা করতে পারে না, আর যারা করে তাদের ভেতরে ভালোবাসা থেকে নারীর শরীর ভোগ করার খিদেটা বেশি বলে আমি মনে করি। সো আমার দ্বারা আজ আর এসব হবে না। তুমি অন্য কোনো একদিন তোমার খুব করে টানতে ইচ্ছা করবে, তখন ভালোবাসা দিয়ে রাঙিয়ে দেবো তোমায়। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। বাট আমি তোমায় নিজে ইচ্ছায় আজ জড়িয়ে ধরছি, প্লিজ এটা নিয়ে কিছু বলো না তুমি, ঠিক আছে? তারপর মেয়েটা আমায় জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিল। আমি তার এই অদ্ভুত আচরণ নিয়ে ভাবনা চিন্তায় বিভোর। কিছু সময় পরে ভেবে চিন্তে একটা উত্তর পেলাম, হয়তো তার সত্যি জেনে গেছে বিধায় সে আমার কাছে টেনে সেসব ভোলানোর চেষ্টা করছে। কিন্তু আমি তো ভুলবো না, দোষকে কখনোই ঢাকবো না আমি। হয়তো ভুলের ক্ষমা হবে, কিন্তু মনে সেসব পুষে রেখে ভালোবাসবো না। দেখতে দেখতে আরও কিছুটা সময় কেটে গেল। মেয়েটা আমার বুকে পড়ে পড়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে। মেয়েটার ঘুমন্ত চেহারার দিকে নজর দিতেই সমস্ত কিছু ভুলে গেলাম আমি। আপনা আপনি মেয়েটার কপালে চুমু খেতে শুরু করলাম। শুধু তার কপালে নয়, তার সারা মুখমণ্ডলেই চুমু খাচ্ছি। কিন্তু হঠাৎ এই তার চোখের নোনা পানি আমার ঠোঁটে এসে লাগলো, আর সাথে সাথে বুকটা ছ্যাদ করে উঠল। কেমন যেন খারাপ লাগা কাজ করছে এখন, কারণ একটা সময় মেয়েটার চোখের পানি আমার সহ্য হতো না, আর আজকে কিভাবে যে সহ্য করলাম তা আল্লাহ ভালো জানে। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, আমিও পরে তার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম ভাঙতে দেখি 10টা 15 বাজে। ইন্নালিল্লাহ, অফিস টাইম তো পার হয়ে যাচ্ছে, অলরেডি 15 মিনিট লেট আমি। এদিকে আর সে এখনও আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর সে ওঠো, উঠে পড়ো, আমার অফিস টাইম চলে যাচ্ছে। মেয়েটাকে ডাক দিয়ে তাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে তড়িঘড়ি করে উঠে পড়লাম। উঠে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে নিলাম। তারপর রুমে এসে দেখি আরশি বিছানায় বসে বসে ঘুমাচ্ছে। আজ আমার আর সকালে নাস্তা খাওয়া হবে না। আরশির কপালে ছোট্ট জোড়া ঠোঁট লাগিয়ে গাঢ় করে একটা চুমু খেলাম আমি। আরশি, তুমি থাকো, আমি অফিস চলে যাচ্ছি। তুমি ঘুম থেকে উঠে কিছু একটা বানিয়ে খেয়ে নিও। কেন, তুমি খাবে না? না, আমার অফিস টাইম পেরিয়ে যাচ্ছে। আচ্ছা, অফিসে কিছুটা খেয়ে নিও, ঠিক আছে। আরশিকে রেখে গাড়ি নিয়ে অফিসে চলে এলাম। অফিসে এসে হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছে, তারপর নিজের মতন কাজ করছি। হঠাৎই আমার পুরনো কলিগ রিহা আমার সাথে দেখা করতে আসে। তার সাথে আমি অন্য একটা অফিসে চাকরি করতাম, আর তাছাড়া সে সম্পর্কে আরশির চাচাতো বোন লাগে। তার মাধ্যমেই আরশির সাথে আমার রিলেশন হয়েছে। কি রে, হঠাৎ তুই এখানে? কি করব বল, তোদের তো সময় নেই আমাদের খবর নেওয়ার, তাই নিজেই চলে এলাম। তোর অফিস নিয়ে আজকে ছুটি নিয়েছে আজকে? ও যাক, ভালো হয়েছে এসেছিস, দুজন মিলে একটা আড্ডা দেওয়া যাবে। কিন্তু অফিসে আড্ডা দিবি নাকি? তো কোথায় দিব? চল বাইরে কোথাও ঘুরে আসি, না হয় আমার বাড়ি চল, কারণ মাও তোকে দেখতে চেয়েছে। কি বলিস, অফিস টাইমে কী করে বেরোবো? আরে একদিন একটু বেরোলে কি হবে? আর তাছাড়া তুই তো ম্যানেজার অফিসের, তোকে তো কি বলবে, কি বলবে? তাও কেমন না হুটহাট করে অফিস থেকে বের হওয়া। আরে কিছু হবে না, চল, একদিনের ব্যাপার তো, চল তোকে বাসায় নিয়ে গিয়ে স্পেশাল কফি বানিয়ে খাওয়াবো। ঠিক আছে চল। রিয়ার সাথে তার বাসায় চলে গেলাম, কিন্তু তার বাড়ি গিয়ে দেখি পুরো বাড়ি নির্জন। কিরে, আন্টি কোথায়? হয়তো কোথাও বেরিয়েছে, এসে পড়বে হয়তো। চল আমার রুমে চল। রিহার সাথে তার রুমে গেলাম। তার সাথে রুমে যেতেই সে পেছন থেকে রুমের দরজা আটকে দিয়ে আমায় ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। তারপর আমার উপর উঠে বসলো। রিহা, কি করছিস? কি সব কি করছে বুঝিস না? রিহা, প্লিজ ছাড় তুই আমাকে, তোকে তো ছেড়ে দেওয়ার জন্য এখানে আনিনি। তারপর রিহা হুট করেই তার বুক থেকে ওড়না ফেলে দিয়ে আকাশের বুকে তার ঠোঁট জোড়া চেপে ধরে চুমু খেতে শুরু করলো। আকাশ তো পুরো অবাক হয়ে যায় রিহার এমন কাণ্ড দেখে।
সে রিহাকে বারবার বারণ করতে কিন্তু রিহা শোনে না। তাই আকাশ তাকে ধাক্কা দিয়ে তার উপর থেকে রিহাকে একপাশে ফেলে দেয়, কারণ সে নিজের শরীরের ভাগ আশীর্বাদে অন্য কাউকে দিতে রাজি নয়। আকাশ খুব জটিল একটা মানুষ। যেখানে মানুষ নিরালয় মজা খোঁজে, সেখানে আকাশ রিয়াকে ধাক্কা দিয়ে খাটের এক পাশে ফেলে দিচ্ছে। রিয়ার এমন আচরণে আকাশের মাথা পুরোপুরি গরম হয়ে যায়। রিয়া একদম থাপড়ে গালের দাঁত সব করে ফেলে দেবো তোর। তুই ভালো করে জানিস যে আমি কেমন, তারপরও তোকে এইসব করার সাহস কে দিয়েছে? আকাশ, আমার তোকে চাই, তোর শরীরের সাথে নিজের শরীরটা মিলিত করতে চাই আমি আরও চাই তোর শরীরের যৌনতা প্লাস আমার শরীরের যৌনতার সাথে মিলে কিছু একটা হোক। আমি চাই তুই আমার শরীরের মজা পুরোপুরি লুটে নে। রিয়ার কথা শুনে আকাশের শরীরের রক্ত খলখল করছে। সে সোজা গিয়ে রিহার চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় রিহার গালে। আজকের পর যেন এরকম আচরণ আর কখনো না দেখি। অবশ্য আজকের পর আর তোর সাথে সম্পর্ক রাখবো না আমি, চিরতরের শেষ তোর সাথে আমার বন্ধুত্ব। আকাশের কথা শুনে রিহা অট্টহাসিতে হাসছে। আকাশের যেন এসব একদম সহ্য হচ্ছে না। সে তাড়াতাড়ি রিহার বাড়ি থেকে চলে আসে। রিহা থাপ্পড় খাওয়ার পর আকাশকে আর কোনো ধরনের জোর করে না। সে অবশ্যই আকাশকে যেতে দেয়। এদিকে আকাশ গাড়ি টেনে অফিস চলে এসেছে। তার মাথায় যেন কোনো কিছুই কাজ করছে না। সে সোজা এসে নিজের কেবিনের ভিতরে চুপচাপ বসে আছে। তখন অফিসের পিয়ন দৌড়ে এসে আকাশকে বলে, স্যার মোবাইলটা অন করেন, খবরটা একটু দেখেন। কী হয়েছে জমির সাহেব? স্যার আমি বাইরে নাস্তা করতে গিয়ে টিভিতে একটা নিউজ দেখেছি, আপনি তাড়াতাড়ি খবরের চ্যানেল দেখেন। পিয়নের কথা শুনে বুক ধরফর করছে। ফোনের ডাটা চালু করে খবরের চ্যানেল ভিজিট করতে লাগলাম। সমস্ত খবরের চ্যানেলগুলোর ঘন্টার নিউজ প্রচার করা শেষ, বাকি আছে মাত্র RTV চ্যানেল। সেটাতে চোখ পাকিয়ে তাকিয়ে আছি। হঠাৎই দেখতে পেলাম নিউজ রিপোর্টার একটা মেয়ের সুসাইড নিয়ে আলোচনা করছে। একটা মেয়ে নাকি ব্রিজের উপর থেকে লাফিয়ে একটু আগে প্রাণ নিয়ে দিয়েছে। টিভির পর্দায় যখন সেই মেয়েটাকে দেখল, তখন আমার হুঁশ উড়ে গেল, কারণ সেই মেয়েটার কেউ না, সেই মেয়েটা হলো আমার প্রিয়তমা আরশি। নিজেকে আর স্থির রাখতে পারলাম না, সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরে আসে তখন নিজেকে আবিষ্কার করলাম নিজের বাড়িতে, যে আমি আমার রুমের বিছানায় শুয়ে আছি আর আশেপাশে অনেক মানুষজন। সেখানে আরশির মা বাবারাও রয়েছে। তার সমস্ত আত্মীয় স্বজন আমাকে দেখতে এসেছে। আমার জ্ঞান ফিরতেই আমি আরশির নাম ধরে ডাকতে লাগলাম, আরশি, আরশি কোথায় তুমি? কিন্তু আরশি কোনো সারা শব্দ করল না। তখন আরশি সে ব্রিজ থেকে লাফিয়ে সুসাইড করার কথাটা মনে পড়ল। পুরোপুরি মাতাল হয়ে গেলাম আমি সেসব কথা মনে করতেই। বিছানা ছেড়ে উঠে গেলাম আরশি নাম ধরে ডাকতে ডাকতে, এই আপনারা কেউ আমার আরশিকে দেখেছেন? কেউ আকাশের কোনো কথার উত্তর দিচ্ছে না। সবাই চোখের পানি ছেড়ে কান্না করছে। এই আপনাদের কি হয়েছে? আপনারা সবাই কান্না করছেন কেন? আকাশের কথা শুনে এবার আরশির আম্মু কান্না করতে করতে বলে, বাবা আরশি আর নেই, সে সুসাইড করে মারা গিয়েছে। না, আমি এসব বিশ্বাস করি না। আর আরশি শুধু কেন সুসাইড করতে যাবে? বাবার এসের তো আমরা বুঝতে পারছি না যে সে কেন এমন করছে। তার এমন করার পেছনে রহস্য তো আমরা নিজেরাও জানি না। তার উত্তর তো শুধু আরশি দিতে পারত, কিন্তু সে তো আর দুনিয়ায় নেই। তাকে গতকালকেই আমরা দাফন করে দিয়ে এসেছি মাটির নিচে। কি? আরশিকে দাফন করে দিয়ে এসছ মানে? আর আমি কোথায় ছিলাম তাহলে তখন? বাবা তুমি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলে। পর অফিসের কর্মচারী তোমায় বাসায় দিয়ে যায়, আর আজ তোমার জ্ঞান ফিরে আসে। আমরা চেয়েছিলাম তোমার জ্ঞান ফিরলেই আরশির বাকি কাজ সম্পূর্ণ করব, কিন্তু আরশির দেহের অবস্থা ভালো ছিল না, একদম বিকৃত হয়ে গিয়েছে তার চেহারা। আমরা নিজেরাই তাকে চিনতে পারছিলাম না, এমন বিভৎস অবস্থা হয়েছে তার লাশের। তাই আমরা তাকে তাড়াতাড়ি দাফন দিয়েছি। ধাম করে মাটিতে বসে পড়লাম। আমার যেন দুনিয়াদারির কোনো ঠিক ঠিকানা নেই। সমস্ত কিছু যেন কেমন গলিয়ে যাচ্ছে। মাটিতে বসে ছোট বাচ্চার মতো আশ্বাসে বলে চেঁচে চেঁচিয়ে কান্না করছি। সবাই আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই সান্ত্বনাতে কি প্রিয় মানুষটাকে হারানোর যন্ত্রণা মিটবে? চোখের পানি যেন বাধাই মানছে না। এত পরিমাণ কান্না করছে যে সারা শরীর দুর্বল হয়ে আছে আমার। মাথায় এক জাতীয় সাইলেন্ট পেইন দিচ্ছে। মাইকের স্পিকারে যেমন চিকন সুর বাজে, ঠিক তেমনই মাথার রক্ত উত্তক্ত হয়ে ভেতরে এক ধরনের চিনচিন শব্দ করছে, যে শব্দটা সহ্য করার মতো নয়। আর আমারও সেটা সহ্য হলো না। আবারও জ্ঞান হারিয়ে ফেললাম। 3 দিন পর জ্ঞান ফিরে এসে আবার জ্ঞান ফিরতে দেখি হাসপাতালের বেডে শোয়া আমি, আর সেই আরশির পরিবার আমার পাশে বসা। তারাই হয়তো আমায় হসপিটালে নিয়ে এসেছে। আমার জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে সবাই আমার সাথে কথা বলার চেষ্টা করছে,
কিন্তু আমি কারোর কথার উত্তর না দিয়ে নীরব দর্শকের মতন চোখের পানি ফেলাচ্ছি। এভাবে কয়েকটা দিন হসপিটালে কেটে গেল। একদম চুপচাপ হয়ে গিয়েছি। জ্ঞান ফেরার পরে এক লব্জ কারোর সাথে কথা বলিনি, খালি নীরবে চোখের পানি ঝরিয়েছি। হসপিটাল থেকে আমার বাসায় আনা হলো। শরীরের কন্ডিশন ঠিক, বাট আমার মনের কন্ডিশন অনেকটাই বাজে হয়ে আছে। ভেতরে ভেতরে পুরো মানসিক রোগী হয়ে যাচ্ছি। এই ভেতরের পেইনটা যেন কাউকে শেয়ার করতে পারছি না, কারণ যার কষ্ট সেই উপলব্ধি করতে পারে। এদিকে আরশির মা আমার মুখের সামনে খাবারের নলা ধরে বসে আছে, কিন্তু আমি মরা লাশের মতন মুখ আটকে বসে আছি। বাবা প্লিজ একটু কিছু খেয়ে নাও। এভাবে নিজেকে কষ্ট দিলে কি আরশি ফিরে আসবে বলো? প্লিজ লক্ষ্মী বাবা না তুমি আমার, প্লিজ কয়েক মুঠো খাবার খেয়ে নাও। আরশির মায়ের রিকোয়েস্টে মুখটা ছোট্ট করে হাঁ করলাম। উনি আমায় খাওয়াতে খাওয়াতে বলে, বাবা জানি না কি কারণে আরশি এমন করেছে, তবে যেহেতু আল্লাহর কাছে চলে গিয়েছে এভাবে হঠাৎ করে, তাহলে তুমিও সামনে এগিয়ে যাও। তোমাদের তো কোনো বাচ্চা নেই, তাহলে কোনো সমস্যা হবে না আশা করি তোমার। আর আমি তোমার মাকে ফোন করে আসতে বলেছি, তিনারা তো তেমন কিছুই জানতেন না, কিন্তু আজ আমি সবটা বলেছি। ওনারা তোমার জন্য ভালো দেখে একটা মেয়ে দেখবেন। বাবা তুমি সামনে এগিয়ে যাও। আমার মেয়ের জন্য এভাবে মাঝপথে থেমে থেকো না, কারণ যে যাওয়ার সে তো চলে গিয়েছে, তার জন্য তুমি নিজের জীবন নষ্ট করবে কেন? সো বাবা সব কিছু ভুলে গিয়ে সামনের জীবন নিয়ে ভাবুক, হও। এতটা মেজাজ খারাপ হলো আর সে মায়ের কথা শুনে যে রাগটা আর দমিয়ে রাখা সম্ভব হলো না। এক ধাক্কা দিয়ে ওনার হাত থেকে খাবারের প্লেটটা ফেলে দিলাম আর ওনার চোখের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তিনি আমার অগ্নিশিখর মতন জলজল করা চোখ দুটোকে দেখে মাথা নামিয়ে ফেলল, তারপর মাথা নিয়ে বলল, বাবা প্লিজ তুমি রাগ করো না, আমি তো তোমার ভালোর জন্য বলছি। এবার আর চুপসে থাকা পসিবল হলো না, মুখের জবানটাও খুলতে হলো এবার। আজকের পর থেকে যেন আর ওসব কথা না শুনি। মনে রাখবেন, আমার ভালোবাসা কোনো ঠুনকো ভালোবাসা ছিল না যে সে মারা যাবে আর সাথে সাথে আমিও আরেকটা বিয়ে করে নেব। আমি জানি না যে আমি আর সামনের জীবনে পা দিতে পারবো কিনা, তবে হ্যাঁ, এই মৃত্যুর রহস্য আমি খুঁজে বের করবই। তারপর যদি ভবিষ্যৎ জীবনে আগাবার হয় তাহলে আগাবো, না হয়তো এখানে আমার সংসার জীবন শেষ। সো আমাকে আর এসব বিষয় নিয়ে জ্ঞান দিতে আসবেন না। আকাশের কথা শুনে আরশির মা আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আকাশ কথাগুলো বলে নিজের মতন চুপচাপ হয়ে যায়। তখনই আরশির মা নীরবতা ভেঙে বলে, বাবা তোমার মতন ছেলে লাখে একটা হয়। আমি তোমায় নিয়ে গর্বিত যে তোমার মতন একটা মানুষের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি। কিন্তু আমার মেয়েটার কপাল পোড়া, যার কারণে সে হুটহাট এভাবে সুসাইড করার ডিসিশন নিয়েছে। না হয়তো তোমার কাছে সে ভালোবাসার কমতি পেত না। আমি দোয়া করি তোমার জীবন সফলতা আসুক, আর কিছুক্ষণ পর হয়তো তোমার মা আসবে, আমরা চলে যাব। কিন্তু মাথায় রেখো, আমি মানুষটার জন্য তোমার দোয়ায় আজীবন খোলা থাকবে। আমি বেঁচে থাকতে তোমার জন্য সেই দোয়া আর কোনো দিন বন্ধ হবে না, কারণ আমার মেয়ে তো তোমার মূল্য দেয়নি। তার হয়ে না হয় আমি তার প্রায়শ্চিত্ত করব। আর শুধু তার জন্যই নয়, তোমার উদার মন মানসিকতার জন্য আমার দোয়া সবসময় খোলা রাখবো। আমার মেয়ে মরে গিয়েছে তো কি হয়েছে, আমি হারিয়ে একটা ছেলে পেয়েছি যা সোনার টুকরার চাইতেও কম না। আর কোনো উত্তর দিলাম না, চুপচাপ বসে আছি বিছানায়। বিকাল থেকে গ্রাম থেকে ছোট বোন আর মা আসলো। রাতের দিকে আর সে মা আরও বাকি যারা ছিলেন সবাই চলে গেল। এদিকে আমার মা তো পুরো অবাক, কারণ আর সে মারা গিয়েছে এতদিন হলো, অথচ উনি কিছুই জানেন না। কিরে বাবা, তুই আমায় কিছু জানলি না যে? মা সেই পরিস্থিতিতে ছিলাম না, তারপরেও তো আমায় বলবি নাকি? মা বাদ দাও ওসব কথা, আমার ওসব নিয়ে আর কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা বাদ দিলাম, কিন্তু একটা কথা শুন, আরশি পরিবারের সবাই অনেক ভালো, আর বিশেষ করে আরশি মামুনি অনেক ভালো ছিল। সো আমার মনে হয় না যে আরশি নিজে এসব করছে, আমার মনে হয় কেউ তাকে দিয়ে এসব করিয়েছে। সো তুই রহস্য উদ্ঘাটন কর। তা তো আমি করবই, কিন্তু তার আগে আমার ভেতরটা ঠিকঠাক হোক আগে। দেখতে দেখতে আরও 2 সপ্তাহ কেটে গেল। আমি অফিসে যাওয়া আসা একদম অফ করে দিয়েছি। আমি নিজেকে ঠিকঠাক করব কি, উল্টো তো আরও বিগড়ে যাচ্ছে আমার অবস্থা, কারণ সবসময় খালি আরশির সাথে কাটানো সেই শেষ মুহূর্তটা চোখের সামনে ভেসে ওঠে আমার। ঘুমাতে গেলে আরশির কথা মনে পড়ে, একাকিত্ব সময় কাটালেও আরশির কথা মনে পড়ে। দিন দিন আরও কড়াভাবে আরশি আমার মনের ভেতরে গেঁথে বসছে। কারোর কোনো মতেই তার সাথে কাটানোর শেষ মুহূর্তগুলো ভুলতে পারছি না, আর আমি সেসব ভুলতেও চাই না, কারণ মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল, আর আমি ভেঙে পড়লাম। আমার অবস্থাও বেগতিক হতে লাগলো, কিন্তু আমার মা হাল ছাড়লেন না। তিনি সেই যে এসছেন আর যাননি, তিনি সবসময় আমাকে ভালো মন্দ বোঝানোর ট্রাই করেছেন। তার উপর আরশির আম্মু অনেক বোঝায় ফোন দিয়ে।
যে আমি সামনের জীবনে না এগোলেও যেন জবটা ঠিকঠাক মতো করি। আজ 1 মাস 3 দিন পুরোপুরি পাগল হয়ে গিয়েছি আমি।